হ্যালো ভিউয়ার্স, এম স্টোরি চ্যানেলের পক্ষ থেকে আমি অঙ্কিতা। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার আর কমেন্ট করতে মোটেও ভুলবেন না। চোখ ফেরাতে পারি না তোমার দিকে তাকালে। অতি যত্নে পোষা মন পাখিটা সারাক্ষণ তোমাকে খোঁজে। একবার যদি বলো আমায় তোমায় ভালোবাসি, দেখবে হাজার বিপদের মাঝেও আমি তোমার পাশেই আছি। এই নীল আকাশের নিচে আমার এই একলা মনে খোঁজে যে তোমায় সারাক্ষণ। তুমি কি আমাকে ধরা দিবা এই নীল আকাশের মাঝে? হাঁটবো দুইজন খালি পায়ে, হাতে হাত রেখে শীতের সকালে শিশির ভেজা ঘাসে। আই লাভ ইউ নীলা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার এমন প্রপোজ করা দেখে সবাই অবাক, কিন্তু একজনের দুই চোখ দিয়ে ঝরতে চাচ্ছে অযোধ্যারায় বৃষ্টি, কিন্তু মনে চাপা কষ্ট রেখে আটকে রাখছে। সে আর কেউ না, সে হচ্ছে জেরি। কারো সেদিকে কোনো খেয়াল নেই, সবাই তাকিয়ে আছে নীলার দিকে, শুধু নীলার জবাব শোনার জন্য। এদিকে নীলা আমার দিকে তাকে একটা মুচকে হাসি দিয়ে আমার দেওয়া আংটিটা নিল আর আমাকে বস থেকে তুললো। এটা দেখে সবাই করতালি দিতেই লাগলো। এদিকে আমি খুশি মনে তাকিয়ে আছি নীলার দিকে, সেও আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে এমন একটা কাজ করবে নীলা, সেটা আমি জীবনেও ভাবতে পারিনি। চলেন নীলা কি করলো দেখে আসি। আমি যখন নীলার দিকে তাকিয়ে আসি, তখন নীলা আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে হঠাৎ আমার গালে কষে ঠাস ঠাস করে থাপ্পড় দিল। এটা দেখে যেমন আমি অবাক, তেমন সেখানে থাকা সবাই অবাক হয়ে গেল। পুরো অফিসটা একটু আগেই কত কোলাহল ছিল, কিন্তু এখন নিস্তব্ধ নিশির রাতের মতো হয়ে গেছে। সবার মুখে কোনো শব্দ নেই, তাকিয়ে আছে আমাদের দিকে। আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমি মনে মনে ভাবছি, আজ তো কোনো মেয়ের সাথে কথা বলিনি, তাহলে আমাকে সবার সামনে মারলো কেন? নীলা, তুমি আমাকে থাপ্পড় মারলে কেন? আমার কথা শুনে নীলা বলল, তোকে মারবো না তো কি করব? তোর মতো খ্যাত ছোট লোক গরিবের কেমনে সাহস হলো আমাকে প্রপোজ করার? মানে এইসব তুমি কি বলছো নীলা? আমি ঠিকই বলছি। তোর কোনো যোগ্যতা আছে আমার সাথে প্রেম করার বা আমাকে বিয়ে করার? দেখো, পাগলামি করিও না সবার সামনে। এটা বলতে নীলা আবার আমাকে একটা থাপ্পড় দিল। ছোট লোক, তোর সাহস কি করে হলো আমাকে পাগল বলার? তুমি এসব কেন করছো নীলা? আরেকবার যদি নাম ধরে ডেকেছিস তো তাহলে তোর খবর আছে। কর্মচারীদের মতো থাকবি, ম্যাম ডাকবি আমাকে। আর তুই কি যেন বলছিস? এইসব কেন করছি? এত তাড়াতাড়ি সব ভুলে গেলি? আমি তো জানতাম তুই আবুল, কিন্তু তুই এত আবুল সেটা এখন জানতে পারলাম। কেন, সেই দিনের কথা মনে নাই? আজ থেকে 2 মাস আগে তুই আমাকে পার্কে আমার বান্ধবী সবার সামনে থাপ্পড় মেরে অপমান করলি যে, সেই দিনের কথা মনে নাই? আছে, কিন্তু কোনো কিন্তু না। আজ আমিও সেই অপমানের প্রতিশোধ নিলাম। দেখ, তাকিয়ে দেখ, সবাই তোর দিকে কেমন করে তাকিয়ে আছে। নীলার কথা শুনে আমি সবার দিকে তাকাতেই আমি অপমানিত বোধ করলাম। কি কিছু ফিল করলি? সেই দিন আমিও ঠিক এমন ভাবেই ফিল করছিলাম। আচ্ছা, তুমি যাকে এত ভালোবাসো তাকে সবার সামনে অপমানিত করতে একবারও ভাবলে না? ভালোবাসা? তুই কাকে ভালোবাসার কথা বলছিস? কেন আমাকে? আমি আর তোকে ভালোবাসি? হাহ, আমার এত রুচি খারাপ হয়নি যে তোর মতো ছোট লোক খ্যাতকে ভালোবাসবো। নিজে চেহারা একবার আয়নায় দেখেছিস? নীলা যেগুলো করছে সেগুলোতে আমার কষ্ট না হলেও এখন কেন জানি বুকের মাঝে একটা মোচড় দিয়ে উঠলো। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, তাহলে এতদিন এগুলো কি ছিল? এতদিন এগুলো ছিল নাটক, সব আমার সাজানোর নাটক। আমি তোর সাথে নাটক করছি। তোকে যদি এমনি সবার সামনে থাপ্পড় দিতাম তাহলে তুই 2 দিন পর ভুলে যেতি। তাই তোকে প্রেমের জালে ফেলে সবার সামনে অপমান করলাম। এখন তুই আমাকে সারা জীবন মনে রাখ আর আফসোস করবি আমি কার সাথে পাঙ্গা নিয়েছিলাম। বাহ বাহ, সামনে 2-4টা থাপ্পড়ের জন্য এত কিছু? তোর কাছে এই থাপ্পড় সামান্য হলেও আমার কাছে অনেক। আপনাকে ইচ্ছে করে আবার 2টা থাপ্পড় দিতে, কিন্তু আমি তো আর তোর মতো বিবেকহীন না। তাছাড়া তোর মতো অহংকারী মেয়েকে থাপ্পড় দিতে আমার লজ্জা করবে।
সামান্য কারণের জন্য তুই আমার সত্যিকারের ভালোবাসা নিয়ে ছেলে খেলা করলি? থাপ্পড় দিবি দে, এইবার থাপ্পড় দিলে তোকে এই দুনিয়াতেও খুঁজে পাবে না কেউ। তুই আমাকে মারবি? না, তোর মতো ছোট লোককে মেরে আমার হাত নষ্ট করতে চাই না। তোকে মারতে আমার এক ইশারাই যথেষ্ট। তা তো দেখতেই পেলাম। আর তাছাড়া তোর মতো অহংকারী মেয়ের এমন কাজ ছাড়া আর কিছু করতে পারবো না। আমার ভাবতে অবাক লাগে আমি এমন একটা মেয়েকে ভালোবেসেছি যার অহংকার আর টাকার গরমে পা মাটিতে পড়ে না। তো অহংকার করব না? আমার অহংকার করার সামর্থ্য আছে তাই করছি। তোর মতো ছোট লোক টাকার মানে কি বুঝবি? তোরা তো 10 টাকা পেলেই খুশি। নীলার কথা শুনে একটা মুচকি হাসি দিলাম। আমার জীবনে অনেক বড় ভুল করছি, কিন্তু সেই ভুলগুলোর চেয়ে বড় ভুল করছি তোর মতো অহংকারী মেয়েকে ভালোবেসে। হয়তো তোকে ভুলতে পারবো না, তবে তোকে আপন করতেও পারবো না। একদিন বুঝবি আমি তোর জীবনে কতটা ইম্পর্টেন্ট ছিলাম। আমি যাব তোর কাছে? আগে নিজের দিকে তাকিয়ে দেখ ছোট লোক, তারপর আমাকে তোর করতে আসিস। আর আমার এত খারাপ দিন আসেনি যে তোকে আমার জীবনে প্রয়োজন মনে করব। সেটা সময় বলে দেবে। এটা বলে সেখান থেকে চলে আসলাম। আমার যাওয়া দেখে নীলা হাসতে লাগলো আর জোরে জোরে বলতে লাগলো, ওই ছোট লোক, এগ্রিমেন্টের কথা মনে আছে তো? আমি সেই দিকে কান না দিয়ে চলে যেতে লাগলাম। এদিকে আমি যেতেই নীলা সবাইকে বলে উঠলো, এখন সবাই সবার কাজে যান। নীলার কথা শুনে সবাই যার যার কাজে চলে গেল। আর এতক্ষণ নীলার বাবা সব দাঁড়িয়ে তামসা দেখছিল। বাবা, তুমি এখন বাড়ি যাবা নাকি আর একটু থাকবা? আগে তুই কেবিনে আয়, তোর সাথে কথা আছে। এটা বলেই রফিক সাহেব নীলার কেবিনে চলে গেল। আর নীলাও তার বাবার পেছনে পেছনে তার কেবিনে চলে গেল। নীলা কেবিনে যেতেই তার বাবা তার সামনে এসে কষে একটা থাপ্পড় দিল। নীলা ছল ছল চোখে তাকিয়ে বলল, বাবা, তুমি আমাকে মারলে? আমাকে? হুম, মারলাম তোকে। যদি এই থাপ্পড়গুলো আরো আগে দিতাম তাহলে এই দিন আমাকে আর দেখতে হতো না। তুই আমাদের সাথে এমন করলি কেন? সে আমাকে সবার সামনে অপমান করছে, তাই আমিও ওই ছোট লোককে সবার সামনে অপমান করে প্রতিশোধ নিয়েছি। রাস্তা বলতো কেউ যদি তোর সামনে আমাকে গালি দেয় তাহলে তুই কি করবি? আমি তাকে মেরে ফেলবো তাহলে। তাহলে ছেলেরা তোকে এইটা থাপ্পড় দিয়েছে, এতে তো ওর দোষ কিসের? তার আগেও আমাকে। রফিক সাহেব তার মেয়েকে আর কিছু বলতে না দিয়ে আবার থাপ্পড় দিল। ভাবতে অবাক লাগে, তুই আমার মেয়ে, তোর মতো এত নিজ মানসিকতার মানুষ আমার মেয়ে বলে পরিচয় দিতে আমার লজ্জা করে। বাবা, তুমি ওই ছোট লোকটার জন্য আমাকে এমন কথা বলতে পারলে? তুই কাকে ছোট লোক বলছিস? তুই আজ যাকে ছোট লোক বলে অপমান করছিলি তার জন্য তুই আজ তাকে অপমান করতে পারছিস? মানে? মানে যা খুব সহজ। কাল যে ছেলে তোকে বাঁচিয়েছিল সেই ছেলে আর কেউ না, এই আহমদ। শুধু কালকেও না, আরো 2 বার যে তোর উপর অ্যাটাক হয়েছে সেখানেও তোকে এই ছোট লোকটা বাঁচিয়েছে। কি? না, এটা আমি বিশ্বাস করি না। তোর বিশ্বাস করতে হবে না। ওর সাথে দেখা হলে ওর ডান হাত চেক করবি, দেখবি কালকে ক্ষমতা দেখবি। আর তুই যাকে ছোট লোক বলছিস না, কে জানিস? না। সে হচ্ছে সাসপেন্স সিক্রেট আর্মি অফিসার, যার নাম শুনলে সন্ত্রাসীরা ভয়ে কাঁপত। আর সে আমাদের পুরো পরিবারের বডিগার্ড হিসেবে কাজ করেছে। আমাদের অফিসের কাজটা তো শুধু সবাইকে দেখানো। বাবা, তুমি এইসব কি বলছো? সব তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। এইটুকুতে এত অবাক? তার আসল পরিচয় শুনলে তো মনে হয় অজ্ঞান হয়ে যাবি। মানে আসল পরিচয়? মানে? আসল পরিচয় হলো চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ভবিষ্যৎ চেয়ারম্যান। কি? আমাকে কি তোমার পাগল মনে হয়? এত বড় কোম্পানির মালিক হয়ে আমার কোম্পানিতে চাকরি করবে? মজা করার আর সময় পেলে না বাবা? আমার মাথা না, তোর মাথা গেছে। আমি তো তোকে একটু আগে বলছি সে আমাদের টিকিট ভাবে প্রোটেক্ট করে। তো সেখানে তার লাভ কি?
অনেকে অনেক এটা বলতে গেলে অনেক সময় হয়ে যাবে, অন্য একদিন বলবো, কিন্তু একটা কথা মনে রাখ, তুই তোর অহংকারের জন্য এমন মূল্যবান জিনিস হারিয়েছিস যা অনেকে চাইলেও পাই না। এটা বলেই রফিক সাহেব চলে গেল। আর এদিকে নীলা ভাবতে লাগলো, এত বড় একজন মানুষ আমার সামনে ছদ্মবেশে ছিল, আর আমি একবারের জন্য বুঝতে পারিনি। আমার এখনো বিশ্বাস হচ্ছে না বাবা কথাগুলো। যতক্ষণ না আমি প্রমাণ পাবো ততক্ষণ আমি কিচ্ছু বিশ্বাস করতে পারবো না। কাল আসুক, তারপর দেখি কার কথা সত্যি, আমার ধারণা নাকি আব্বুর কথা। এই বলে নীলা আরো অনেক কিছু ভাবতে লাগলো। তখন কেউ একজন দরজার ওই পাশ থেকে বলে উঠলো, আসতে পারি ম্যাম? আসো। তখন জেরিন নীলার কেবিনে ঢুকে পড়লো। তা কি কাজে এসেছো? ফাইল দাও। ফাইলটা ম্যাম, এই নিন কাগজ। আমি এই কাজ দিয়ে কি করব? আরে আগে পড়ে দেখুন। জেরিনের কথা মতো নীলা পড়তে লাগলো। নীলা কাগজটা পড়া শেষে জেরিনের দিকে তাকিয়ে থাকলো আর বলল, হঠাৎ রিজাইন দিলা কেন? যার জন্য এই অফিসে চাকরি করছিলাম সেই নাই, তাহলে আমি থেকে কি করব? তুমি কার জন্য এখানে চাকরি করতে? কেন? ওই যে খ্যাত ছেলেটার জন্য। মানে বুঝলাম না। মানে খুব সহজ, আমি আহমেদকে ভালোবাসি, কিন্তু আহমেদ এটা বুঝতে চায় না, তাই তাকে ভালো সময় আর বুঝতে এই অফিসে জয়েন করছি। কিন্তু আপনার জন্য তা পারতাম না, কারণ আপনি তাকে সবসময় কাজের উপর রাখতেন। তা তুমি ওই ছোট লোকটার জন্য এত ভালো চাকরি হারিয়ে ফেলবে? আর এমনিতেও সেও আবার কালকে অফিসে আসবে। আমার অফিসে চুক্তিবদ্ধ 6 মাসের, আর এর আগে সে এই চাকরি ছাড়তে পারবে না। আর তার আগে চাকরি ছাড়তে গেলে 50 লাখ টাকা দিতে হবে। কাকে আপনি ছোট লোক বলছেন? মাথা ঠিক আছে? ওর টাকা দিয়ে আপনার মতো 10টা কোম্পানি কিনতে পারবে, আর বলছেন আপনার কোম্পানিতে সে আবার আসবে চাকরি করতে, তাও নিজের কোম্পানি রেখে। নেশা কেটে গেলে আবার ভালো কিছু ভাবিয়েন। এটা বলে জেরিন কেবিন থেকে বের হয়ে যেতে লাগলো। জেরিন দরজার সামনে গিয়ে আবার বলতে লাগলো, ও হ্যাঁ, আমি তো আপনাকে ধন্যবাদ দিতে ভুলে গেছি। আপনি প্রপোজটা অ্যাকসেপ্ট না করে আমার কি যে উপকার করলেন সেটা আপনাকে বোঝাতে পারবো না। এটা বলে জেরিন চলে গেল। এদিকে নীলা ভাবতে লাগলো, তাহলে কি বাবার কথাই ঠিক? আমি কিছু ভুল করলাম? ধুর, আমি কি ভাবছি, যা করার পরে দেখা যাবে। এটা বলে নীলা কাজে মন দিল। এদিকে আমি মন খারাপ করে নীলার কথা ভাবতে ভাবতেই রিক্সা নিয়ে বাসার দিকে যাচ্ছি। কি নিখুঁত অভিনয়! রিনা খানকেও হার মানাবে, এত সুন্দর অভিনয় করছে, আমি এটা কল্পনাও করতে পারছি না। অপমান করার ইচ্ছে থাকলে অন্যভাবেই করতে পারতো, কিন্তু ভালোবাসা নিয়ে ছেলে খেলা। নীলা, তুমি আমার মনে থাকবে, কিন্তু হৃদয়ে না। তোমাকে হয়তো ভালোবেসে যাব, কিন্তু কাছে আনবো না। তোমাকে হয়তো সম্মান করব, কিন্তু বিশ্বাস না। আল্লাহর কাছে একটাই চাওয়া, তোমাকে যেন হেদায়েত দান করো, আর যেখানেই থাকো না কেন ভালো থেকো। এইসব নিজে নিজেই ভাবছি। পরে দেখলাম রিক্সা চালক গাড়ি থামিয়ে দৌড় দিল। এটা দেখে কিছুটা অবাক হয়ে আমাকে ডাক দিতে যাব, তখন সামনে চোখ গেল। আর এতে আমি কিছুটা অবাক হয়ে গেলাম, কারণ সামনে তাকিয়ে দেখি স্পেশাল ফোর্স আমাকে থেকে চারদিকে ঘিরে ফেলছে। বললাম, আপনারা এখানে? আমরা এখানে। তা এইভাবে আমাকে চারদিকে থেকে ঘিরে রাখার কারণ কি? বড় সাহেবের অর্ডার আছে আপনাকে নিয়ে যাওয়ার। আমি কোথাও যাব না, আপনারা যেতে পারেন। আপনাকে আমরা আটক করেছি, কোনো দাওয়াতে নিয়ে যেতে নয়। ও, তা কোন অপরাধে? মন্ত্রী ছেলে খুনের অপরাধে। এই তোমরা কি দেখছো দাঁড়িয়ে? ওনাকে ধরে নিয়ে চলো। তারপর আমাকে কিছু ফোর্স ধরে তাদের গাড়িতে উঠিয়ে তাদের আস্তানাতে নিয়ে গেল। সেখানে নিয়ে যেতেই আমি তাদেরকে যখনই কিছু বলতে যাব, তখন একজনকে দেখে আমি অবাক হয়ে গেলাম। মিস্টার জায়েদ হাসান বলবো নাকি মিস্টার আহমদ চৌধুরী বলবো? মিস্টার সাবেক সিক্রেট আর্মির অফিসার ওরফে সাবেক স্পেশাল ফোর্সের ক্যাপ্টেন। নাইম, তুই এখানে? আসলে নাইম ছিল আমার সহকারী ভাইস ক্যাপ্টেন। আর আমার পরিচয় তো আর নতুন করে দিতে হবে না, ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন। চুপ, একদম চুপ। আমার নাম ধরার সাহস কি করে হয়? স্যার বলবি স্যার। আমি এখন স্পেশাল ফোর্সের ক্যাপ্টেন মোহাম্মদ নাইম, সো সাবধানে কথা বলবি। আমাকে থানাতে না নিয়ে গিয়ে এখানে ধরে আনার কারণ কি? অনেক কারণ, কয়টা বলবো? সব বল। এক, তুই আমার ভাইকে মারলি।
তোর ভাইকে, আর আমি কাকে মারলাম? কে আবার? যাকে তুই নির্মমভাবে হত্যা করছিস, তারেক রহমান। তারেক তোর ভাই? তার মানে তুই মন্ত্রী রিফাত রহমানের ছেলে? কিন্তু আমি রিফাত রহমানের বড় ছেলে নাইম রহমান, আর আমার ছোট ভাই তারেক রহমান। তাহলে তুই সবাইকে তোর আসল পরিচয় দিলি না কেন? আমি আসল পরিচয় দিমু কেন? আমি তো এই চাকরি করছি আমাদের ব্যবসার ক্ষতি না হওয়ার জন্য। তার মানে আমাকে জেলে দেওয়া ও মিথ্যা অপবাদেও তোর হাত ছিল? হাত থাকবে। মানি প্ল্যান তো আমি দিয়েছি, কারণ তোর জন্য আমি ক্যাপ্টেন হতে পারলাম না। তুই আমার জুনিয়র হয়েও আমার সিনিয়র হয়ে গেলি, এটা কি করে মানতে পারি বল? আর তুই এটা কি করলি? আমার আদরের ভাইকে মেরে দিলি, তার আগে 100 কোটি টাকার মাল জব্দ করলি। তার মানে ডিপার্টমেন্টের সব খবর তুই লিক করতি? আমি করতাম, আর এখন তো আর করা লাগে না, কারণ খবর আমি বানাই, আর আমি তোদের মতো দেশদ্রোহীদের বেঁচে থাকার অধিকার নেই। আগে তুই বেঁচে দেখা। ভাবছিলাম তুই সাসপেন্ড হওয়ার পর আমাদের পথের কাটা শেষ, কিন্তু তুই আমার মাল জব্দ করলি, তা মানলাম, কিন্তু আমার কলিজার ভাইকে মারলি, তা মানতে পারবো না, তাই তোকে মরতে হবে। তোর ভাইকে তো মরতে হতো না। জানি তোর ভাইয়ের জন্য কত মেয়ের জীবন নষ্ট হয়েছে, না জানি দেশের কত ক্ষতি হচ্ছে তোদের মতো অমানুষদের জন্য। আমি এটা বলতে চাই না। আমার গালে 2টা ঘুষি দিয়ে বললো, তো সাহস কি করে হলো আমাকে অমানুষ বলার? আমাদের মতো ভালো মানুষ এই বাংলাদেশে আর পাবি না। এটা বলতেই আমি তাকে বললাম, আচ্ছু তোরাও ভালো মানুষ? তোরা হচ্ছে দেশের রক্ষকের আড়ালে শত্রু। তাহলে বুঝতে পারলি? কিন্তু মনা, বুঝতে তোমার দেরি হয়ে গেল। আমি একটা আফসোস কি জানিস? কি? বেচারা মরবি তো চাকা খাওয়ার কষ্ট নিয়ে। আফসোস লাগে নিজের কাছের মানুষটাকে যখন সবার সামনে ভালোবাসি বলার পরও তোকে ফিরিয়ে দিল তো ঠিক, কিন্তু অপমান করে। এইসব তুই জানলি কি করে? আমি জানবো না? সব তো আমার কথা মতো হয়েছে, যদিও আমাকে এটা করতে অন্যজন বলেছে। মানে তোর কথা মতো মানে আর কে বলছে? যেহেতু এখন মরে যাবি তাই বলতে পারি। শোন তাহলে, আমার ভাই যখন মার্ডার হয়েছে শুনছি, তখন আমার প্রথম সন্দেহ তোর উপর। সেদিন থেকে আমি তোর উপর নজর আর অনেক তদন্ত করতে থাকি। তারপর অপরাধী বের হলি তুই। তারপর ভাবলাম তোকে মেরে দিব। আমি ভাবতে লাগলাম কিভাবে মারা যায়, কিন্তু কিছু পাইনি। সেদিন এসকে আমাকে ফোন দিয়ে বলে এটা করতে। আমি ছোট কাজ ভেবে মনে করলাম তোকে একটা ছেঁকা দিই। ওই দিন রাতে অ্যাটাক হওয়ার কারণে তোমার জানু একটু ভয়ে ছিল, আর সেটা কাজে লাগিয়ে আমি তো জানুকে বললাম তোমাকে মেরে ফেলবো যদি আমার কথা মতো না শোনে। তারপর আর কি, সে আমার কথা মতো কাজ করলো। তার মানে নীলা এইসব নিজে থেকে কিছু করেনি? না, সব আমার কথা মতো করেছে। যদি একবার সুযোগ পাই তাহলে তোকে এখানেই পুঁতে রেখে দেবো, বলে দিলাম। আফসোস, আশাটা পূরণ হলো না, কিন্তু তুই একদম চিন্তা করিস না, আমি তো জানুকে দেখে শুনে রাখবো নি। ওর দিকে তাকালে তোর চোখ তুলে ফেলবো। আমার ভাবতে অবাক লাগে, মৃত্যুর দরজায় দাঁড়িয়ে আছিস অথচ একটু ভয় পাচ্ছিস না। আমি কি তোর মতো কাপুরুষ নাকি যে ভয় পাবো? আমার কথা শুনে নাইম আমাকে মারতে শুরু করলো, আর মারতে মারতে আমার মুখ দিয়ে রক্ত বের করে দিল। এখন বল, মালগুলো কোথায় রাখছিস? বলবো না। বলবি না? না, আমি না বলতে নাইম রেগে যখনই আর কিছু বলতে যাবে তখন তার মোবাইলের ফোন বেজে উঠলো। এই তোরা এই শালাকে মারতে থাক, আর ততক্ষণ মারবি যতক্ষণ সে সত্যি না বলে। আমি কথা বলে আসি। এই বলে নাইম বাইরে চলে গেল। হ্যালো স্যার, বলেন। তোমার আপডেট কি? স্যার, এখন এখানে পরিস্থিতি একদম ঠিক আছে। ওকে আরো ভালো মতো তদন্ত করো, আর আমার কাছে খোঁজ মিলছে এসকে আজ রাতে বড় একটা কিছু করতে পারে। সাবধানে কাজ করিও, যে কোনো কিছু হতে পারে। ওকে স্যার, আমি সব করব। ওকে, তোমার উপর পুরো বিশ্বাস আছে আমার। এই বলে ফোন কেটে দিল। নিজামুদ্দিন ফোন কাটতে নাই সাথে সাথে তার বাবাকে কল দিল। বল নাইম, বল। বাবা, তোমরা যে মাদক নিয়ে আসবে, ঢাকায় তো মেহের হালারপুর জেনে গিয়েছে। তাহলে কি করবে এখন? কি করবা মানে? আমি আছি, একটু দেখে শুনে কাজ করিও। এইদিকে আমি আমার কাজ করি।
ওই শালারে আমি না আসা পর্যন্ত বাঁচিয়ে রাখ। ওকে বুঝতে হবে তো মারার যন্ত্রণা কতটা কষ্টদায়ক। আমি 20 মিনিট পর আসতেছি। ওকে বাবা, রাখি। ওকে, আর একটু খানিক যত্ন করে আসিস, কেমন? যা। এটা বলে ফোন কেটে দিয়ে নাইম ভেতরে ঢুকে বলল, করে শালা কি সত্যি কথা বলছে? এটা বলে নাইম তাকিয়ে নাইম ভয়ে পিছনে চলে গেল, কারণ নাইম দেখতে পেল তার সব লোকের লাশ নিচে পড়ে আছে, কিন্তু আহমেদ আগে যেমন তেমনই আছে। কিরে ভেতু, এইটুকুতেই এত ভয় পেয়ে গেলি? এখানে যা হয়েছে তা দেখলে কি করতি? তুই এসব কেমনে করলি? জানিস নাইম ভাইয়া, তুই সিনিয়র হওয়ার পরেও আমাকে তোর সিনিয়র বানালো কেন জানিস? কারণ তোর মধ্যে এত নলেজ নেই যা আমার মধ্যে আছে। সেটার প্রমাণ বেশি দিতে হবে না, এটাই ধরে না। প্রথম আমি সাসপেন্ড হইনি, আমি নিজেই রিজাইন দিয়েছি, আর তোরা মনে করছিস আমি সাসপেন্ডেড। আর এটা হচ্ছে তোদের প্রথম ভুল, কারণ আমি তোদের হাত থেকে নীলের পরিবার এবং আমার পরিবারকে বাঁচাতে চাকরি ছাড়ছি। আর তোরা এটাও হয়তো জানিস না আমার একটা নিজস্ব ফোর্স আছে। তার মানে তুই এতদিন ছদ্মবেশে সবাইকে রক্ষা করছিস? আর সবাইকেও না, আমি নিজেকেও। একটা ভুল কি জানিস? কি? তুই যখনই আমাকে মারবি বলছিস তখনই মেরে দিবি, তাহলে তুই বাঁচতে পারতি। কারণ আমার ফোর্স আমার প্রতি 5 মিনিট পর আপডেট জানতে চায়, আর যদি আমি আপডেট না দিই তাহলে আমার লোকেশন ট্র্যাক করে চলে আসে। আর তুই তো আমাকে 1 ঘন্টা ধরে এখানে আটকে রেখেছিস। তার অনেক আগেই চলে আসছিল, কিন্তু আমি তাদের কিছু করতে দেয়নি, তাই তারা কিছুই করেনি। কারণ তুই যে হিসেবে ইতিহাস বলেছিলি তা আমি জানতেছিলাম, তাই। তোকে তখনই মারিনি তো কি হয়েছে, এখন মারবো। এটা বলে নাইম আমার দিকে বন্দুক তাক করলো। আরে বন্দুক ঠিক করে ধর মিয়া, আমার গায়ে লাগবে না তো। যদি এমন করে হাত কাঁপে, আমার কথা শুনে কি করবে বুঝতে পারছে না, তাই হঠাৎ করে দৌড়ে এসে আমার পায়ে পড়ে গেল নাইম। স্যার, আমাকে ক্ষমা করে দিন, আমি আর এমন কিছু করব না, প্লিজ স্যার, আমাকে একটিবার সুযোগ দিন। এদিকে আমি চুপ করে তাকাতেই নাইম তাড়াতাড়ি করে আমার বাঁধন খুলে দিল, তখন সাথে সাথেই আবার আমার পায়ে পড়ে গেল নাইম। স্যার, আমি কথা দিচ্ছি আমি সঠিকভাবে ডিউটি পালন করব, কোনোদিন দেশের সাথে বেইমানি করব না স্যার, আমাকে মাফ করে দিন প্লিজ স্যার, আমাকে ক্ষমা করে দিন। এই বলে আবার কান্না করতে লাগলো। তোদের মতো মানুষের কারণে আজ আমাদের দেশের এই অবস্থা। তোকে যদি আমি আজ বাঁচিয়ে রাখি তাহলে আমি উল্টো দেশের সাথে বেইমানি করব। ভাই, একটুবার সুযোগ দে। আচ্ছা, তার আগে বল আমার বাবার অ্যাক্সিডেন্ট কেন করালি তোরা? ভাই, এটা করিয়েছে আমার বাবা আর এসকে মিলে। আপনার বাবা এবং তার বন্ধু রফিক সাহেব আর আমার বাবা ভালো বন্ধু ছিল, কিন্তু তারা জানতো না যে আমার বাবা ভালো মানুষের পেছনে একজন খারাপ ড্রাগস ব্যবসা করত আর মেয়ে পাচারকারী। কিন্তু একদিন কেমন করে যেন সব জেনে যায়, আর আমার বাবাকে হুমকি দিয়েছিল যদি এইসব না ছাড়ে তাহলে সব প্রমাণ পুলিশকে দিয়ে দিবে। আর এটার ভয়ে আমার বাবা এসকে মিলে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়, আর আপনার বাবা নিজের বন্ধুকে বাঁচাতে নিজের ক্ষতি বেশি করে ফেলে। ওদের তো আমি ছাড়বো না। আচ্ছা, তার আগে বল আমার দাদুকে আমার বাবার নামে ভুল বাজানোর পেছনে কার হাত? এটাও আমার বাবার কাজ, কিন্তু কেন সেটা আমি জানি না। তোদের কারণে আমার সব স্বপ্নগুলো তছনছ হয়ে গেল। শুধুমাত্র তোদের কারণে আজ আমার বাবা ঘরে বন্দি। তোদের কারো বাঁচার অধিকার নেই। স্যার, আমি বলছি না আমি নিজেকে শুধরে নিব, প্লিজ একটিবার ক্ষমা করে দিন। তোদের অবৈধ রক্তে বেইমানি লেখা আছে, বিশ্বাস করলেও পাপ হবে। সো যা, ভালো হওয়ার উপরে গিয়ে ভালো হইস। আর কয়দিন পর তোর বাবার এসকেও আসবে, ততদিনে একা একা কাটা। হ্যাপি জার্নি বলে তাকে গুলি করে মেরে ফেললাম। এইসব লাশ এক জায়গায় রেখে চলে আয়। ওকে ভাই। এটা বলে সেইখান থেকে বের হয়ে বাইরে গিয়ে দেখি একটা বাগান বাড়ি। একটু পর আমার গার্ড আসতেই, ভাই গাড়িতে ওঠেন, আপনাকে হাসপাতালে যেতে হবে। আমি হাসপাতালে যাব না, তোরা আমাকে আমার ফ্ল্যাটে নিয়ে চল। ওকে ভাই। এটা বলতেই আমি গাড়িতে উঠে গেলাম আর আমার বাসের উদ্দেশ্যে রওনা দিলাম। এখনো যদি আপনারা আমার পরিচয় নিয়ে কনফিউশনে থাকেন তাহলে আমি আরেকবার ক্লিয়ার করি। আমার আসল নাম যদি আহমেদ চৌধুরী, তবে আমি আর্মিতে জয়েন হওয়ার পর বড় স্যারকে বলে আমার ছদ্মনাম দিতে বলি জাহেদ। আর প্রথমে মাদক জব্দ থেকে শুরু করে মন্ত্রীর ছেলে দুটাকে আমিই মারছি, আর এখন বাকি দুটো মন্ত্রী আর এসকে। কিন্তু ভাবার বিষয়, আমি আজও জানি না এই মালটাকে। এইসব ভাবছি তখন পকেটে থাকা ফোনটা বাজতে শুরু করলো। আমি ফোনের দিকে না তাকিয়ে বললাম, হ্যালো, কে বলছেন? তোর হতভাগা মা বলছে, কালকেও বাসায় আসলি না আর এখন পর্যন্ত কোনো খোঁজ পাচ্ছি না, কই তুই? এই তো অফিসে, তুমি কেমন আছো? ভালো আর থাকি কই, আজকে আসবে?
3-4 দিন আসবো না। আর বাড়ি থেকে কাউকে বের হতে দিবা না, কেমন? কেন বাবা, কিছু কি হয়েছে? যেটা বলছি সেটা করিও ভাই। আর আমার জন্য একদম চিন্তা করিও না, কেমন? আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকিস বাবা। আল্লাহ হাফেজ। আমিও আল্লাহ হাফেজ বলে ফোন কেটে দিলাম। এদিকে নীলের মাথার চিন্তার ছাপ। এত বড় মানুষকে সবার সামনে অপমান করলাম, তাও আবার যা তা বলে। আহমদ কি আমাকে মেনে নিবে? এখানে তো আমার কোনো দোষ নেই। কেউ একজন আমাকে বলেছে এমন করতে, তা না করলে তো আহমেদকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আর আমি থাকতে আহমেদের কিচ্ছু হতে দিব না, তাই এমন করছি। আচ্ছা, এসব কি আহমেদ বিশ্বাস করবে? আমি তো তাকে অনেক কথা বলছি, আহমেদকে এমন করবে? আচ্ছা, আমার ওপর রাগ করে যদি সে ওই ডাইনিকে অ্যাকসেপ্ট করে ফেলে, তখন আমার কি হবে? না, আমি এটা কিছুতেই হতে দিব না। আমি আহমেদকে সব কিছু খুলে বলবো। যদি বিশ্বাস না করে, তাহলে আমি জোর করে আমার অধিকার আদায় করব। তারপরে আমি আহমেদকে আমার করে ছাড়বো। এটা বলে নীলা কেবিন থেকে বের হয়ে গেল। এদিকে রিফাত রহমান খুশি মনে তার ছেলের খুনিকে মারতে রাস্তা নিতে যাচ্ছে। একটু পরে সে সেখানে পৌঁছে গেল। কি ব্যাপার, সব নিস্তব্ধ লাগছে কেন? কারো কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না কেন? আচ্ছা, ভিতরে গিয়ে দেখি। এটা বলে সে ভেতরে গিয়ে যা দেখলো তা সে জীবনেও কল্পনা করতে পারেনি। সে দৌড়ে তার ছেলের কাছে গিয়ে তার ছেলেকে জোরে ধরে কান্না করছে আর বলছে, এই নাইম, বাবা ওঠ, দেখ আমি এসে গেছি। বাবা ওঠ না, আর রাগ করিস না, ওঠ বলছি। দেখ আমি কিন্তু রাগ করব। এটা বলে জোরে চিৎকার দিল, আহমেদের বাচ্চা, তোর এত বড় সাহস! আমার 2 ছেলেকে তুই মেরে দিয়েছিস। আমি তোর বংশকে নির্বংশ করে দেব। এটা বলেই সে কাকে জানি কল দিল। হ্যালো, বল রিফাত। এসকে, তাড়াতাড়ি লোক রেডি কর। আজ ওই আহমেদ কুত্তার বাচ্চার বংশকে নির্বংশ করে দেব। মানে কিছু তো বুঝতে পারছি না। আহমেদ তোর কাছে না বন্দি? এটা বলতেই রিফাত রহমান কান্না করে দিল। দোস্ত কি হয়েছে, এভাবে কান্না করছিস কেন? দোস্ত, আমার সব শেষ। ওই কুত্তার বাচ্চা আমার এই ছেলেকেও মেরে দিল। আজ আমি সন্তানহারা হয়ে গেলাম দোস্ত। কি বলিস এটা? আমি ঠিক বলছি। আমার 2 ছেলেকে ওই আহমেদ মারছে। তুই ছেলেদের ডাক দে, আজ ওর পরিবার আমি একদম শেষ করে ফেলবো। এসকে এই কথা শুনে রিফাত রহমানকে কিছু একটা বুঝাতে লাগলো। আর রিফাত রহমান নিজেকে একটু শান্ত করে মাথা ঠান্ডা করে এসকের কথা শুনে তার রাগ থামালো। কিন্তু দোস্ত, ওই শালাকে আমি এমন মারবো তাকে যে দেখবে তার আত্মা কেঁপে উঠবে। এদিকে আমি আমার ফ্ল্যাটে এসে নিজের ট্রিটমেন্ট নিতে থাকি। একটু পর সবকিছু শেষ করে একটু বিশ্রাম নিতেই বিছানায় গা লাগিয়ে দিতে ঘুম চলে আসে। অনেক ক্লান্ত ছিলাম, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো কলিং বেলের আওয়াজে। আমি তো অবাক, না আমার বাসা থেকেও আসে না, তাহলে কলিং বেল দিতেছে কি? তাও আবার এই সন্ধ্যাবেলায়। আমি আর কিছু না ভেবে দরজার কাছে গিয়ে অবাক হয়ে গেলাম। আপনি? হ্যাঁ, আমি এখানে। অবাক হলে নাকি? না, অবাক হবো কেন? আপনি হচ্ছেন আর্মির মেজর, আপনার কাছে সব খবর থাকে, তা আপনি আমার বাসায় কেন? কেন মানে? তোমার কি একটু দেশের জন্য মায়া নেই? দেশের কি অবস্থা দেখতে পারছো না? এদিকে খুন, ওইদিকে খুন, অবৈধ ব্যবসা, টাকা পাচার। এইভাবে হতে থাকলে তো দেশ একদম ধ্বংস হয়ে যাবে। তাই এখানে আমার কি করার আছে? আপনাদের তো স্পেশাল ফোর্স আছে, অভিজ্ঞ ক্যাপ্টেন নাইম রহমান এবং তার টিম। তারা কি করছে? কি আর বলবে, একটু আগে খবর পেলাম তারা সবাই একটা মিশনে গিয়ে মারা গিয়েছে। এখন কাউকে না পেয়ে আমার কাছে আসছেন, তাই না? না, তোমাকে আরো আগে থেকে খুঁজতেছি। তুমি এবং তোমার টিম যা করতে পারে সেটা কেউ করতে পারে না। তুমি যাওয়ার পর দেশে ক্রাইম বেড়ে গিয়েছে। তো তাতে আমার কি? তোমার কি মানে? তোমাকে এখন দেশের প্রয়োজন ওই এসকে নামক মাফিয়াকে শেষ করতে। তুমি ছাড়া কেউ পারবে না। প্লিজ তুমি আবার জয়েন করো। না স্যার, আমি আর ওই কাজে জয়েন করব না, আপনি আসতে পারেন। প্লিজ আহমেদ, এমন করে না, এমন করো না। তুমি ছাড়া ওই এসকে কে থামাতে কেউ পারবে না। তোমাকে আমাদের প্রয়োজন, প্লিজ জয়েন করো। কেন আমি জয়েন করব? প্রথমত, আমি দোষ না করার পরও একটা মেয়ের মিথ্যা অপবাদে আমি আপনাদের কাস্টাডিতে ছিলাম। সেখানে আমাকে অনেক টর্চার করা হয়েছে। আমি বলছি আমি নির্দোষ, কিন্তু তারা কিছু মানতে চাইছিল না। তারপর আমার কথা মতো যখন আমি নিজেকে নির্দোষ প্রমাণ করলাম, তখন আবার আমি কিছু না বলে চাকরিতে জয়েন করে নিজের সর্বোচ্চটা দিলাম। এতে আমার প্রমোশন হলো। কিন্তু প্রমোশন দিয়ে কি করবো বলেন? আমরা হচ্ছে দেশের রক্ষা, দেশের নাগরিকের রক্ষার জন্য নিয়োজিত।
সেখানে আমি আমার দেশের নাগরিকত্ব দূরে থাক, আমি আমার বাবাকে রক্ষা করতে পারলাম না। আমি আপনাকে আরো আগে থেকেই বলেছিলাম আমার পুরো পরিবারের জীবনে ঝুঁকি আছে আর তাদের নিরাপত্তা আমি নিজে দিতে চাই, কিন্তু আপনি আপনার মতো লোক রাখলেন। আমি এটাও বলছি আমি একসাথে দুই দিক দেখবো, কিন্তু আপনি আমার একটা কথাও শুনলেন না। তারপরে একটা মানা যায়, যেদিন আমার কানে আমার বাবার অ্যাক্সিডেন্টের কথা আসে সেদিন আমি আপনাকে কতবার বলছি, হাত জোর করে বলছি প্লিজ স্যার আমাকে যেতে দিন, আমার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার পরিবারের আমার দেখার কেউ নেই। তখন আপনি আমাকে বললেন তোমার মিশন আছে, তোমাকে ছুটি দেওয়া যাবে না, অথচ আপনি আমাকে ছাড়া মিশনটা পরিচালনা করতে পারতেন। এখন আপনি বলেন আমার জায়গায় আপনি থাকলে কি করতেন? আমার কথা শুনে নিজাম স্যার মাথা নিচু করে রাখলো। তাই আমার সেই মুহূর্তে একটা সিদ্ধান্ত নিলাম যে কাজ করি দেশ ও দেশের জনগণের নিরাপত্তার জন্য, অথচ নিজের পরিবার নিরাপত্তাহীন। তাই দেশের নিরাপত্তা বাদ দিয়ে পরিবারের নিরাপত্তার ভার নিতে এই চাকরি ছেড়ে দিলাম। এখন কি তুমি আর চাকরিতে জয়েন করবে না? না, করব না। আমার কথা শুনে স্যার মন খারাপ করে উঠে চলে যেতে লাগলো। তখন আমি আবার ডাকলাম, স্যার। আমার কথা শুনে স্যার পিছনে ফিরে তাকে বলল, কিছু বলবা আহমদ? আমি জয়েন করব না ঠিক আছে, কিন্তু আমি আপনার সাথে আনঅফিশিয়ালি কাজ করব। সত্যি? তোমাকে যে কি করে ধন্যবাদ দিব তা আমি খুঁজে পাচ্ছি না। কাজ কখন থেকে শুরু করবা? আমি তো কাজ অনেক আগে থেকেই শুরু করছি। মানে? তারপর স্যারকে সব খুলে বললাম। নাইম এত বড় ধোঁকা দিয়েছে আমাদের? স্যার। মন্ত্রীর বিরুদ্ধে কিছু প্রমাণ আছে নাকি নাই? যদি না থাকে তাহলে আমরা তাকে শাস্তি দিতে পারবো না। স্যার আপনি কোনো চিন্তা করেন না, আমার কাছে মোটামুটি প্রমাণ আছে, আর কিছু জোগাড় করে তারপর ওই দালালদের ধরবো। আমার এই জন্যই তোমাকে ভালো লাগে। আচ্ছা আমি এখন আসি, ভালো থেকো। ওকে স্যার। তারপর স্যারকে বিদায় দিয়ে আমি আমার রুমে চলে আসলাম আর আমার সহকারীকে ফোন দিয়ে বললাম, হ্যালো রানা। ভাই বলেন। তোরা ভালো করে চোখ কান খোলা রেখে ডিউটি কর, তারা যে কোনো মুহূর্তে আক্রমণ করবে আমার পরিবারের উপর। স্যার আপনি চিন্তা করবেন না, আমি সব সামলে নিব। আর ওই দিকের খবর কি? আর কোনো প্রমাণ পেলি? আমার খবরই খোঁজ লাগাচ্ছে। ও আচ্ছা, আমাকে নিয়মিত আপডেট দিবি। ওকে ভাই। এটা বলতেই আমি ফোন কেটে দিলাম, কমটা নিয়ে বসে পড়লাম। এদিকে জেরিন। বাবা একটা কথা বলি। বলো। বাবা আমি আহমেদকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই। তুই এটা কি বলছিস? মাথা ঠিক আছে? আমি সঠিক বলছি, আমার মাথা ঠিক আছে। এখন তুমি তার পরিবারের কাছে আমাদের বিয়ের সম্বন্ধ নিয়ে যাবা। কিন্তু আহমেদ কি তোকে ভালোবাসে? ওইটা নিয়ে তুমি চিন্তা করিও না, যেটা বলছি সেটা করো। ওকে আমি যাবনি। এই তো আমার লক্ষ্মী বাবা। এটা বলে জেরিন গাল টেনে দিয়ে দৌড়ে চলে গেল। রাতে শুয়ে শুয়ে ফোন টিপতেছি, হঠাৎ অচেনা নাম্বার থেকে কেউ কল দিল। আমি কিন্তু চিন্তা না করে কল ধরে, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওই পাশ থেকে মেয়েলি কণ্ঠে বলে উঠলো, ওয়ালাইকুম আসসালাম, আমি তোমার হবু বউ বলছি। সরি, রং নাম্বার, আমার এখনো বিয়ে ঠিক হয়নি। না রং নাম্বার না, সঠিক নাম্বার। তুমি আহমেদ না? তবে আপনি কি করে আমার নাম জানেন? বারে, আমার হবু স্বামীর নাম আমি জানবো না, এটা কেমন করে হয়? দেখেন আমি ফাজলামো করার মোড়ে নেই, আপনি কে বলেন, তা না হলে ফোন কাটছি। আরে আরে ফোন কাটতে হবে না, আমি বলছি আমি জেরিন। ও, তা আগের নাম্বারটা কই? আছে, ওইটাতে টাকা নাই, তাই এটা দিয়ে কল দিছি। ও, তা খাওয়া দাওয়া হয়েছে? হয়েছে। তোমার? কি করো এখন? এই তো শুয়ে আছি। তুমি? আমি শুয়ে আছি। আচ্ছা তোমার কি কোনো আক্কেল জ্ঞান নাই? এমনটা কেন মনে হলো? এমনটা হবে না, তুমি কেন ওই অহংকারী মেয়েকে সবার সামনে প্রপোজ করতে গেলে? ভালোবাসতাম তাই। দেখলে তো ভালোবাসার প্রতিদান কেমন করে দিল। দেখলাম। জেনকে সত্যি কথা বললাম না যে নীলা এইসব নিজে থেকে করেনি, এইসব নাইমের ধমকের জন্য বলছে, এটা বললাম না। দেখো একদম কষ্ট পাবে না, নিজেকে শক্ত রাখো আর নিজের ক্ষতি করবে না বলে দিলাম। বাবা, এত অ্যাডভাইস। তবে আমি তো এমন কিছু করব না, যে যাওয়ার সে গেছে, কিছু হলে তো এমন জোরবো মনে মনে। আচ্ছা রাখি, তোমার আবার অফিস আছে। কিসের অফিস? চাকরি ছেড়ে দিচ্ছি। মানে কেন? যেখানে আমার বন্ধুর সম্মান নেই সেখানে আমি কি করে থাকি বলো? তুমি আমার জন্য শুধু শুধু এত ভালো চাকরি ছেড়ে দিলা কেন? একটা গেলে 10টা আসবে, কিন্তু বন্ধুত্ব আর আসবে না। আমার প্রতি তোমার এত টান? যা। এই রে, কি বলতে লাগছিলাম, আর একটু হলেই সব শেষ।
কিছু কি বলছো? কই না তো। উফ, বাঁচা গেল। আচ্ছা, এখন তাহলে কি করবা? দেখি কি করতে পারি। কাল চৌধুরী গ্রুপে ওকে, দোয়া রইলো ভালো কিছু করবা। তোমার চাকরি ধরে নাও পাকা। তুমি তো আর জানো না এটা আমাদের কোম্পানি। হুম। তারপর আরো কিছু কথা বলে ফোন কেটে দিয়ে দেখি একজনের অনেক কল দিছে। তার নাম মনে হয় বলা লাগবে না। আমি আর কল ব্যাক না করে ঘুমে গেলাম। এদিকে আমি কল না ধরাতে আর ফোন ব্যস্ত দেখানোর কারণে নীলা প্রচুর রেগে আছে আর কষ্টে কান্না মুখ হয়ে গেল। এটা আমি কি করলাম? আমার ভুলের জন্য আজ আমার ভালোবাসাকে হারাতে বসেছি। কেন যে ওই হালার কথা শুনতে গেলাম। এখন আহমেদ আমার উপর রাগ করে ফোন ধরছে না। আমি তাকে কেমনে বোঝাই এতে আমার কোনো দোষ নেই? 1 মিনিট, আমার উপর রাগ করে ফোন ধরছে না এটার মানলাম, কিন্তু ব্যস্ত কেন? তার মানে না না, এটা হতে পারে না। আমি এখন কি করব? দেরি করলে তো ওই ডাইনি আমার আহমেদের কাছে আমার কাছ থেকে আলাদা করে দিবে। কি করি? এই তো পেয়েছি। আব্বু আহমেদের ব্যাপারে এত কিছু জানে, তার মানে আব্বুর সাথে আহমেদের ভালো সম্পর্ক। আব্বুর কথা আহমেদ শুনবে। যাই, আব্বুর কাছে এক্ষুনি যাই। এই বলে নীলা বিছানা থেকে নেমে ছোট বাচ্চাদের মতো দৌড় দিল তার বাবার রুমের দিকে। বাবার রুমের সামনে দাঁড়িয়ে নীলা ভাবতে লাগলো, কিন্তু বাবাকে কেমনে বলবো? বাবা তো সকাল থেকে আমার সাথে কথা বলছে না। ধ্যাত যাই হোক, আমি বাবাকে এসব খুলে বলবো। এই বলে নীলা তার বাবার রুমে চলে গেল। এমন হুট করে নীলা তার বাবার মায়ের রুমে ঢোকাতেই তারা কিছুটা অবাক হয়ে গেল। কিরে মা, তুই এখানে? কিছু কি হয়েছে? মা, অনেক কিছু। বাবা, তোমার সাথে কিছু কথা আছে। রেহানা, তোমার অহংকারী মেয়েকে এখান থেকে চলে যেতে বলো। আমি তার সাথে কথা বলতে চাই না। নীলা এই কথা শুনে কান্না করে নীলা বাবার পা ধরে বলতে লাগলো, প্লিজ বাবা, আমার পুরো কথাটা শোনো, তারপর যা ইচ্ছে তাই বলিও আমাকে। আমি মাথা পেতে শুনবো। আমার পা ছাড়ো, আমি বলছি আমি কারো কথা শুনতে ইচ্ছুক নই। প্লিজ বাবা, প্লিজ একটি বার কথাটা শোনো আমার। ওগো, মেয়েটা এত করে বলছে, যখন কথাটা একবার শোনো। আচ্ছা ঠিক আছে, বলো কি বলবি। বাবা, শুরুতে আমি বলি, আহমেদের অপমান করার আমার কোনো ইচ্ছে ছিল না। আর আমি কেমনে আহমেদকে অপমান করব? আমি তো আহমেদকে নিজের চেয়েও বেশি ভালোবাসি। তুই কি বলতে চাইছিস? তার মানে তুই আহমদকে অপমান করিসনি? বাবা, আমি তাকে সবার সামনে অপমান করছি, আর সেটা আমার মন থেকে না। মানে হচ্ছে বাবা, কতদিন আগে যখন আমার উপর অ্যাটাক হওয়ার পর আমি অনেক ভয়ে ছিলাম। আমি যখন রুমে শুয়ে শুয়ে এইসব ভাবছিলাম, তখন একটা নাম্বার থেকে কল আসে। আমি ফোন ধরে রিসিভ করে কিছু বলতে যাব, তার আগে ওই পাশ থেকে একটা ছেলে বলে, তুই যদি কাল আহমেদ অপমান না করিস তাহলে তোর জানুকে মেরে ফেলবো। আজ তো তুই বেঁচে গেলি, কিন্তু তোর কলেজায় কে বাঁচাবে? আপনি কে? আমি কেন এমন করব? আমি কে সেটা জানা জরুরি না, জরুরি হচ্ছে তোমার কলেজার জান বাঁচানো। অপমান করলে বাঁচবে, না করলে মরবে, বাকিটা তোমার হাতে। এটা বলে ফোন কেটে দিল লোকটা। আমি অনেকবার ওই নাম্বারে কল দিয়েছিলাম, বাট বন্ধ শোনাচ্ছিল। আর আমি কোনো উপায় না পেয়ে এই কাজ করি। এখন বলো, এতে আমার কি দোষ? আমাকে তখন বলিসনি কেন? লোকটা আরো বলছিল, এই কথা কেউ জানলে আহমেদের জীবন ঝুঁকিতে পড়বে। এই ভয় বলতে পারিনি। কিন্তু ওর আসল পরিচয় পর তো বলতে পারতি। বলার আগে তো তুমি চলে গেলা। বাবা, তোমাকে একটা কাজ করতে হবে। তুমি আহমেদকে আমার কাছে এনে দাও। দেখ মা, তুই আমাকে যেইভাবে কথাটা বলছিস আর আমি যেইভাবে বিশ্বাস করছি, আহমেদ কি সেইভাবে বিশ্বাস করবে? করবে, কারণ সে আমাকে অনেক ভালোবাসে। তাহলে তাকে বোঝা গিয়ে। এটাই তো, তাকে ফোন দিচ্ছি, সে ধরছে না। এখন তার বাসার ঠিকানা না দাও, আমি সেখানে যাব। তাহলে যা, আর যাওয়া লাগবে না। কয়দিন অপেক্ষা কর, এমনিতে সেই বাড়িতে যেতে পারবে। অপেক্ষা করতে করতে ওই ডাইনি আবার আমার আহমেদকে নিয়ে যাবে।
তুমি আহমেদের ঠিকানা দাও। আচ্ছা তুই গিয়ে ঘুমা, আমি বের করছি। ওকে মাই পাপা। এটা বলে নীলা চলে গেল। তুমি তো তাদের বাড়ির ঠিকানা জানো, তাহলে তুমি দিলা না কেন? এখন ওদের বাড়িতে যাওয়া ঠিক হবে না আহমেদ, তাই এমন করছি। ও, তা কাল কি বলবা? সেটা কাল দেখা যাবে, এখন ঘুমাও তো। সকালবেলা ঘুমাচ্ছিলাম, এমন সময় বুক ভারী কিন্তু অনুভব করতেই ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙতেই আমি আকাশ থেকে পড়লাম। আমার ঘুম ভাঙতে দেখি নীলা আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে কান্না মুখে ফুসতেছে। এটা দেখে আমি ভাবতে লাগলাম, নীলা আমার ঠিকানা পাইলো কোথায়? মনে হয় আঙ্কেল দিছে। আচ্ছা এটা বাদ দিলাম, দরজা খুললো কিভাবে? এইসব ভাবছি, তখন নীলা আমার বুকে মাথা দিয়ে বলল, কি ভাবছো? নীলার কথায় ধ্যান ভাঙতেই আমি নীলাকে ছাড়িয়ে বিছানা থেকে উঠে বললাম, আপনি এখানে? আমার হবু জামাইয়ের রুমে আমি থাকবো না তো কে থাকবে? হুম? কে? কিসের হবু জামাই? আর আপনি এখানে আসলেন কিভাবে? কেন, তুমি আমার হবু জামাই, আর আমি এখানে দরজা দিয়ে আসছি। দরজা দিয়ে মানে? দরজা তো বন্ধ ছিল, কেমনে আসলেন? মিস্ত্রি আছে কি জন্য? কি মিস্ত্রি দিয়ে দরজা খুলছেন? খুলছি। তা আমার মতো গরিব ছোট লোক ফকিরের বাসায় আপনার মতো পয়সাওয়ালার কি কাজ? আহমেদ, আমি তোমাকে অনেক ভালোবাসি। আর ওই আমি নীলাকে আর কিছু বলতে না দিয়ে বললাম, থাক আর অভিনয় করতে হবে না, কতটা ভালোবাসেন সেটা বুঝে গিয়েছি। আমার পুরো কথাটা শোনো। আপনার কি কথা শুনবো? এই কথাই শুনবো নাকি, যে তোর মতো গরিব ছোট লোকের কোনো যোগ্যতা আছে আমাকে প্রপোজ করার, নাকি আরো নতুন কিছু যা ওইখানে বলতে পারেননি? প্লিজ আহমেদ, আমাকে ক্ষমা করে দাও, আর আমার কথাটা শোনো। কান্না করে আমার হাত ধরে বললো কথাটা, হাত ছাড়ুন আমার। না, ছাড়বো না। দেখো, আমি কাল তোমাকে অপমান করতে চাইনি। ও আচ্ছা, পলক কাকুর ডায়লগ বলতেছেন? এমনি এমনি আমি অপমান হয়েছি তাই না? এমন করে বলছো কেন? আসলে আমার নীলা আর কিছু বলতে যাবে তার আগেই আমি বললাম, কেমন করে কথা বলবো? আর আপনাকে হাত ছাড়াতে বলছেন, আমি হাত ছাড়েন বলে এক ঝটকাতে হাত ছাড়ে নিলাম। আর বললাম, গরিবের হাত ধরলে আবার আপনার শরীর ময়লা হয়ে যাবে, বুঝতে পারছেন না কেন? ময়লা হবে না কি হবে এটা আমি দেখব। তুমি শুধু একবার আমার কথা শোনো, প্লিজ প্লিজ। তারপর তুমি আমাকে যা শাস্তি দেওয়ার তাই দিও। এত করে যখন বলছে দেখি বলেন কি বলবেন। আমি তো সব জানি, তারপর একটু ভালো করে শুনছি আর কি। তারপর নীলা আমাকে একে একে সব বলে দিল, আর আমিও শুনলাম। কিন্তু আমি তো নীলাকে একটা শিক্ষা দেবো আগের ব্যবহারের জন্য। আর আমি দেখি আমার রাগ কিভাবে ভাঙায়। মনে মনে ভাবলাম, দেখো আহমেদ, এখানে আমার কোনো দোষ নেই, সব দোষ ওই ছেলেটার। থাক আর মিথ্যা বলতে হবে না। আহমেদ, আমার কথাটা একটু বিশ্বাস করো, আমি সত্যি বলছি। আমি আপনার মতো মেয়েকে চিনি, যে মেয়ে সাদা কাগজকে একটা এগ্রিমেন্ট বানিয়ে দেয়, আর সেই মেয়ে যে এটা বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলেনি, যেটার প্রমাণ কি? আমি সত্যি বলছি আহমেদ, এই সব আমার ইচ্ছেতে করিনি, ওই সব। আমি আর কিছু বলতে না দিয়ে, থামেন, আর কত অভিনয় করবেন একটু বলবেন আমাকে। প্রথমত 2 মাস ভালোবাসার অভিনয় করলেন, তারপর আমাকে সবার সামনে অপমান করলেন, আর এখন বলছেন এগুলো আপনাকে দিয়ে করানো হয়েছে। তো এইসব অভিনয় আমার সাথে না করে কোনো সিনেমাতে গিয়ে করেন, একদিনেই ফেমাস হয়ে যাবেন। তোমাকে কি করলে বিশ্বাস করবে? আমি তোমাকে অপমান করতে চাইনি, আমি তোমাকে সত্যি ভালোবাসি। কিছু করা লাগবে না, আপনি এখন আমার বাসা থেকে যান তো, যান। না, তুমি যতক্ষণ আমাকে বিশ্বাস করবে না ততক্ষণ আমি যাব না। দেখেন, আপনার মতো অহংকারী মেয়েকে বিশ্বাস করে একবার ঠকেছে, আর ঠকতে চায় না। এখন বের হন আমার বাসা থেকে, লোক দেখলে অন্য কিছু ভাববে। ভাবলে ভাবুক, আমি বের হব না। আমি তো তোমার ভালোর জন্য তোমাকে অপমান করছি, তা না হলে তো সবার সামনে তোমায় ভালোবাসি বলতাম। কত ভালো যে করছেন সবটা আপনাকে বোঝাতে পারবো না। এ বলে নীলার হাত ধরে নীলাকে দরজার বাইরে নিয়ে গেলাম। তারপর, আপনার অনেক ভালোবাসা দিয়েছি, এখন একটু বাড়ি যান আর আমাকে মুক্তি দেন। এটা বলে আমি নীলার হাত ছেড়ে আবার বাসার ভিতরে ঢুকে দরজা বন্ধ করে যাব। তার আগে নীলা আমার দরজা ধরে বলল, আরে আরে, দরজা বন্ধ করছো কেন? আমি ঘুমাবো, আর আমি বলছি না আপনাকে চলে যেতে, যাচ্ছেন না কেন? ব্যাস, অনেক হয়েছে। তোকে মুক্তি দিব মানে তোকে বন্দি করতে আসছি, আর তুই আমাকে বের করে দিচ্ছিস?
করে দিতেছি, এখন জানতো এখান থেকে। যাচ্ছি যাচ্ছি, আর বলতে হবে না। তুই নিশ্চিন্তে থাকো তোমার রুমে। এটা বলে নীলা হন হন করে চলে যেতে লাগলো। যাক বাবা, কই ভাবলাম রাগ ভাঙাবে, এখন তো দেখি সে নিজেই রাগ করে চলে যাচ্ছে। নিজে নিজে এইসব বলতে বলতে দরজা বন্ধ করে রুমে গেলাম ফ্রেশ হতে। এদিকে নীলা আমাদের বাসা থেকে বের হয়ে রাস্তায় গাড়ির কাছে গিয়ে, এই তোমার বন্দুকটা দাও তো। নীলার একটা বডিগার্ডকে বললো কথাটা। আসলে এখন আহমেদ নাই, তো রফিক সাহেব তার মেয়ের নিরাপত্তার জন্য 5 জন বডিগার্ড পাঠিয়েছে। তাদের মধ্যে একজনকে উপর উপর কথাটা বললো নীলা। ম্যাম, বন্দুক দিয়ে আপনি কি করবেন? সেটার কারণ আপনাকে দিতে হবে নাকি? এত কথা না বলে বন্দুক দিন। না ম্যাম, এটা দেওয়া যাবে না, সমস্যা হবে। তোকে দিতে বলছি না আমি। বডিগার্ড নীলার রাগ দেখে ভয় পেয়ে গেল আর বলল, ম্যাম এই নেন বন্দুক। এটা বলে নীলার হাতে বন্দুকটা দিল আর নীলা একটা মুচকি হাসি দিয়ে বলল, অনেক হয়েছে তোর নটাঙ্কি, আর সহ্য করব না। অনেক সহ্য করছি, এইবার বুঝতে পারবি এই নীলা কি জিনিস। এটা বলে নীলা আবার আমাদের বাসার দিকে হাঁটাতে হলো। আমি ফ্রেশ হচ্ছি, তখন মনে হচ্ছে কেউ কলিং বেল চাপতেছে। প্রথমে মনে হলো, পরে বুঝতে পারছি কি কলিং বেল চাপতেছে। তারপর আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে দরজা খুলে দিতেই দেখি নীলা। আমি মনে অনেক খুশি হলো, তাকে বুঝতে না দিয়ে বিরক্তির ছাপ নিয়ে বললাম, আপনি আবার আসছেন? আমি না বলছি আপনাকে এখান থেকে চলে যেতে, আর আসবেন না এখানে। চলো যাব, আগে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা করে নি, তারপরে চলে যাব। কি কাজ? আগে বল, তুই আমার কথা বিশ্বাস করে আমাকে ভালোবাসবি? আমি আপনার কথা বিশ্বাস করবো না, আর ভালোবাসা তো দূরে থাক। তুই এই কথাটা ফাইনাল? ফাইনাল। ওকে, তাহলে আমার কাজটা করি। এটা বলে নীলা পেছন থেকে কিছু একটা বের করতেই আমার যা যা অবস্থা হয়ে গেল। তো নীলা পেছন থেকে একটা বন্দুক বের করে আমার বুক বরাবর ধরলো। বন্দুক? নীলা, এটা কেমন আচরণ? বন্দুক নিচে নামাও বলছি। তা কি যেন বলছিলি? আমাকে ভালোবাসবি না নাকি কি একটা বলছিলি তো? আমি কই কিছু বলিনি তো। না, তুই বলছিলি তুই নাকি আমার কথা বিশ্বাস করবি না, আমাকে ভালোবাসবি না। তা এটা কি সত্যি? না না নীলা, আগে বন্দুকটা নিচে নামো, তারপর আমি বলছি। এই বলে এক পা দিতে, ওই সামনে আগাবি না, তা না হলে একেবারে উপরে। তা কি হলো, বলবি নাকি ডিমো চালিয়ে? না না, এমনটা করিও না। আমি তোমার সব কথা বিশ্বাস করছি, এতে তোমার কোনো দোষ নেই, আর আমি তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ এইবার তো নামা বন্দুক। এই তো লাইনে আসছে চাঁদু। না, এখনো নামানো যাবে না। আগে আমাকে বলো, বউ আমি তোমাকে ভালোবাসি। বউ, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। আই লাভ ইউ টুরু সোনা। এখন চলো। কোথায়? এত প্রশ্ন করছিস কেন? যেতে বলছি চল, তা না হলে। আচ্ছা যাচ্ছি বাবা, যাচ্ছি। কি গুন্ডি দেখছেন আপনারা? রাগ ভাঙাবে না, উল্টো রাগ দেখিয়ে মানাবে। বাবারে, এই কোন বেড়ির পাল্লায় পড়লাম কি জানে। মনে মনে না বকে হাঁট বেটা, না হলে চালিয়ে দিব। এত রাগও কেন? সুন্দর করে বললেই তো হইতো। নীলা বলল, কান্না করে সুন্দর করে সব দিক দিয়েই দেখেছি, কিন্তু তোকে মায়ের উপর রাখলে তারপর কথা শুনবি, এখন চুপচাপ হাঁট। তা আমি আর কিছু না বলে হাঁটতে লাগলাম, আর নীলা আপার পিছনে বন্দুক ধরে হাঁটতেছে। একটু পর বাস থেকে বের হয়ে গাড়ির সামনে চলে আসলাম। এই তোরা এই পোলাটারে ধরে গাড়িতে ওঠা। গার্ডদের উদ্দেশ্য হয়ে বললো কথা, আর গার্ডরা আর দেরি করলো না। আমার মতো চিকনাকে 2 হাত ধরে গাড়িতে ডুবিয়ে দুজন 2 পাশ দিয়ে বসলো, আর নীলা গিয়ে বসলো ড্রাইভিং সিটে, আর গাড়ি চালাতে লাগলো নীলা। নীলা, আমরা কোথায় যাচ্ছি বলবো একটু? গেলে দেখতে পাবি, এখন চুপচাপ বসে থাক। নীলার ধমক শুনে চুপ হয়ে গেলাম। কিছুক্ষণ পর নীলা একটা জায়গায় গাড়ি থামিয়ে বলল, ওই তোরা ওকে গাড়ি থেকে সাবধানে নামা, যাতে পালিয়ে না যেতে পারে। গার্ডেরা নীলার কথা মতো আমাকে গাড়ি থেকে নামালো, আর নীলা যেই জায়গায় নিয়ে আসলো সেটা দেখে তো আমি অবাক। নীলা, আমরা এখানে কেন? কেন আবার? বিয়ে করতে। বিয়ে করতে মানে? বিয়ে করতে মানে বিয়ে করতে। না, আমি বিয়ে করবো না কাউকে, না জানি। এইসব ঠিক হবে না।
কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা পরে দেখা যাবে। তুমি ভাবছো আমাকে রেখে অন্য বেরিয়ে নিয়ে সংসার করবা, তাই না? আমি থাকতে এটা হতে দিব না। তাই আজকে আমি তোমাকে নিজের করে নিব। দেখো, এমন পাগলামি করিও না। আমি বাবা মাকে বলে তাড়াতাড়ি না হয় বিয়ে ঠিক করব। সেটা আর লাগবে না, চুপচাপ কাজী অফিসের ভিতরে চল। এই তোরা, তোদের দুলা ভাইকে নিয়ে আয় তো। এটা বলে নীলা কাজী অফিসের ভিতরে চলে গেল। এদিকে, ভাই আপনারা আমাকে ছেড়ে দেন, আমি চলে যাই। এই মাইয়া পাগল হয়ে গেছে, আমি এই বেডিরে বিয়ে করুম না। কিন্তু কে শোনে কার কথা? আমাকে দুইজন দুই পাশ থেকে ধরে কাজী অফিসের ভিতরে নিয়ে গেল। কিরে, তোদের আসতে এতক্ষণ লাগে কেন? প্লিজ নীলা, এমনটা করিও না বলছি। কিন্তু নীলা আমার কথায় কান না দিয়ে কাজীকে বলল, আপনি বিয়ে পড়ানো শুরু করেন। এটা বলতে তখন নীলার ফোনটা বেজে উঠলো। হ্যালো বাবা, বলো। মা তুই কোথায়? বাসায় কখন আসবি? একেবারে তোমার জামাইকে নিয়ে আসবো। মানে হচ্ছে শয়তানটা আমাকে কি বলে, ভালোবাসে না, তাই একেবারে বাসা থেকে তোলে কাজী অফিসে নিয়ে আসলাম। এখন বিয়ে করছি, ডিস্টার্ব করিও না তো। এটা বলে ফোন কেটে দিল। ওগো, কি হয়েছে? কিছু না, তোমার মেয়ে বলছে জামাই নিয়ে আসবে। ও, তাহলে তো ভালোই। এই, কে কোথায় আছিস? তাড়াতাড়ি আয়, জামাই আসবে ঘরে। সবকিছু ভালো করে সাজা। যেমন মা তেমন মেয়ে, সবকিছুতে তারা তাদের উপরই, কোনো কথা বলা যাবে না। এদিকে আমার মা, বাবা, দাদু বসে আছে সোফায়। তাদের সামনে আরেকজন লোক, সে হচ্ছে জেরিনের বাবা। দেখেন ভাই, ভাবি আমার একটা মাত্র মেয়ে, আপনার ছেলেকে পছন্দ করে, তার কলেজেও একসাথে পড়ছে। আহমাদ আর জেরিনকে ভালো মানাবে। এখন বলতে চাচ্ছি যে আপনারা কি আমার মেয়েকে আপনাদের বাড়ির বউ বানাবেন? মিরাজ চৌধুরী মানে আহমেদের বাবা। দেখুন, আমাদের ইচ্ছা ছিল আমার বন্ধুর মেয়েকে আমার বাড়ির বউ করব, তবে আপনি যখন এসে বলছেন তারা একে অপরকে চিনে, আবার বন্ধুও বটে, এবং আপনার মেয়ে আমাদের মোটামুটি পছন্দ হয়েছে। এটা শুনে যে লজ্জা পেয়ে গেল। কিন্তু আহমদের থেকে অনুমতি নিতে হবে, কেননা আজকালকার ছেলে মেয়ে বুঝতেই পারছেন। মিরাজ ভাই, আপনি ঠিক বলছেন। তাহলে আমি এখন জিজ্ঞেস করে দেখি। ওকে। তারপর আমার বাবা, নিহাল, তোর ভাইয়াকে একটা কল দে তো বাবা। ওকে বাবা। এটা যখনই ফোন বের করে আমাকে কল দিতে যাবে, তার আগে নিহালের হাতে থাকা ফোনটা বেজে উঠলো। বাবা, তোমার বন্ধু কল দিয়েছে, কথা বলো। দে তো, কি জন্য কল দিয়েছে দেখি। তারপর নিহাল থেকে ফোনটা নিয়ে মিরাজ চৌধুরী বলল, কি রে রফিক দোস্ত, এতদিন পর কি করে কল দিতে মনে করিল? আরে রাখ তোর মানেটা নিয়ে, আগে আমার মেয়ে একটা কাম করে লাইছে। কি কাম বেটা? ভাই, আমার মেয়ে বিয়ে করে লাইছে, মানে হয়। ও, তাহলে তো ভালো কথা। তাহলে বিয়ের দাওয়াত কখন দিবি শুনি? আরে ভাই, কার সাথে করেছিস সেটা আগে শোন। বল। তোর ছেলে কি? এটা বলতে মিরাজ চৌধুরী চিৎকার দিয়ে বলল, কি? ভাই তুই ঠিক বলছিস তো ভাই? কেমনে কি? আহমদ তো আমাদের কিছু বললো না। কেমনে বলবে? আমার মেয়ে তো এইসব জোরছে, তোর ছেলেকে জোর করে তুলে নিয়ে গেছে বিয়ে করতে। ভাই, তাহলে আজ বিকেলে আয়, কথাবার্তা কইতে হইব, না হলে এরা কি থেকে কি করে নিজেও জানে না। ঠিক বলছিস ভাই। এটা বলে ফোন কাটতে জেরিনের বাবা বলল, কিছু কি হয়েছে? না, তেমন কিছু হয়নি। তাহলে আপনার ছেলেকে কল দিন। আসলে আমি এইমাত্র জানলাম আমার ছেলে পছন্দ আছে, আর সে এই বিয়ে করতে পারবে না। এটা শুনতেই জেরিন দাঁড়িয়ে বলল, না, আহমেদের কোনো পছন্দ নেই। দেখ, আহমদ নিজে বলেছে এখন আমাদের কিছু করার নেই। আঙ্কেল আন্টি, আপনারা চাইলেই সব হবে। আপনারা রাজি থাকলে আহমেদ রাজি হয়ে যাবে। প্লিজ, আমি আহমেদকে অনেক ভালোবাসি। আমি আহমেদকে ছাড়া বাঁচবো না। দেখো, তোমার কষ্ট বুঝতে পারছি, কিন্তু আমার ছেলের পছন্দ ছাড়া সিদ্ধান্ত নিতে পারবো না। দেখেন ভাই, আমার ছেলে যদি রাজি থাকতো তাহলে সব হয়তো, কিন্তু আমার ছেলে রাজি না, এটা বুঝতে পারছেন হয়তো। মিরাজ ভাই, আমি বুঝতে পারছি। চল জেরিন মা, বাড়ি চল। না, আমি যাব না। আমাকে আমাদের কাছে নিয়ে যাও। আহমেদকে এনে দাও, না হলে আমি যাব না। দেখ মা, পাগলামো করিস না, তোকে এর থেকে ভালো ছেলে দেখে বিয়ে দেব। ভালো লাগবে না, আহমেদ হলেই হয়।
তারপর অনেক কষ্টে অনেক বুঝিয়ে বাজিয়ে জেনকে জেনের বাবা বাসা নিয়ে গেল। এদিকে নীলার বন্দুকের ভয়ে ধমকের মধ্যে আমাদের বিয়ের কাজ সম্পূর্ণ হলো। ভাবতেছি কি থেকে কি হলো, চেয়েছিলাম পানি, পেয়ে গেলাম শরবত। আমি গাড়িতে বসে আছি আর নীলা আমার কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে রাখছে। আর এদিকে আমি ভাবতেছি মা বাবা দাদুকে কিভাবে মুখ দেখাবো, তাদের না জানিয়ে বিয়ে, বুঝতে পারছি না কি করব। তখন নীলা বলে উঠলো, অমন করে কি ভাবছো? ভাবছি বাড়ির কথা, মা বাবার সামনে কিভাবে দাঁড়াবো। কেন পা দিয়ে? আমি মজা করছি, বলছি এইভাবে যে বিয়ে করছেন এখন পরিবার জানলে কি বলবে। কিছু বলবে না হুদাই তুমি চিন্তা করছো? তবে এভাবে না করলেও পারতেন। তো কি করমু? আমি যদি না করি দেখবো অন্য কেউ তোমাকে নিয়ে যাবে, তখন আমার কি হবে? কেন অন্য কাউকে বিয়ে করে নেবেন? একদম এই কথা বলবি না। তুই আমার, আমি তোর। আমাদের কেউ আলাদা করতে চাইলে আমি তাকে মারবো, না হয় আমি মরবো। বাবা কিরা, তা এত ভালোবাসা কোথা থেকে আসলো? আমার মন থেকে, আর তোমার ভালো মানুষই দেখে। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। তুই না বাসলে কি হবে, আমি তো বাসি। আমার ভালোবাসা কি করে আদায় করতে হয় সেটা আমি ভালো করে পারি। ওমা তাই? তবে অন্য মেয়ের দিকে তাকালে তোর খবর আছে। কোন চ্যানেলে? ঘরের চ্যানেলে। এই গাড়ি থামাও। এটা বলতে ড্রাইভার গাড়ি থামালো। গাড়ি কেন থামালে? আমরা ঘুরবো আজ পুরো দিন। এই তোমরা চলে যাও। একজন বডিগার্ড বলে উঠলো, না ম্যাম, আপনার নিরাপত্তা দিতে হবে তো। যেটা বলছি সেটা করো, তোমাদের লাগবে না। আমার নিরাপত্তা আমার স্বামী দেবে, বুঝতে পারলেন? কিন্তু কোনো কিন্তু না, যেটা বলছি সেটা করো। ধমক দিয়ে বললো কথাটা নীলা। নীলার ধমক শুনে গাড়িটা চলে যেতেই, চলো জানো, আমরা পার্কের ভিতরে যাই। এটা বলেই আমার হাত ধরে ঘাড়ে থেকে নামিয়ে আমাকে কিছু বলতে না দিয়ে হাঁটা ধরলো। নীলা আমার হাত এমন ভাবে ধরছে যেন আমি সাড়া পেলেই হারিয়ে যাব। আর নীলা এইভাবে হাত ধরে আছেন কেন? আমার বরের হাত আমি কিভাবে ধরবো সেটা তোকে কেন বলবো? কিন্তু হাত তো আমার। কিন্তু হাতটা তো আমার স্বামীর। সো বেশি কথা না বলে হাঁটতে থাক। তারপর আমি নীলা আর নীলা একে অপরের হাত ধরে হাঁটতে লাগলাম। আমার কিন্তু বেশ ভালো লাগছে। এদিকে জেরিন বাসায় এসে নিজের রুমে গিয়ে সবকিছু তছনছ করে দিচ্ছে। না, এটা হতে পারে না। আহমেদ শুধু আমার, শুধু আমার। আমার কাছ থেকে কেউ আহমেদকে কেড়ে নিতে পারবে না। এগুলো বলছে আর রুমের জিনিসপত্র ভাঙছে। এদিকে রুমের বাইরে দাঁড়িয়ে জেনের মা বাবা দরজা ধাক্কাচ্ছে আর বলছে, মা দরজা খোল। কিন্তু কে শোনে কার কথা? জেন তার রাগ দেখিয়ে যাচ্ছে অবলা জিনিসপত্রের উপর। এই জেরিন কি করতে পারে এখনই কেউ জানে না। আমি আমার স্বার্থের জন্য সব করতে পারি, আর আমি সেটাই করব। আহমেদ, তোকে তো আমার করেই ছাড়বো, দেখিস। অন্যদিকে আমার পরিবার আর নীলার পরিবার বসে কথা বলছে। ভাই মিরাজ, আমরা চেয়েছিলাম দুইজনের মেয়ে বিয়ে অনেক বড় করে দেব, কিন্তু এটা কি হলো? তারপরেও ছেলে মেয়ে একটু ভুল করে ফেলেছে, এখন কি করবি বল? ঠিক বলছিস, এখন কি করা যায়? বাবা তুমি বলো। যেটা হয়ে গেছে সেটা থাক। আমি বলি কি, তাদের আনুষ্ঠানিকভাবে কাল বিয়ে দিয়ে দিই, পরে না হয় বড় করে করব। তাহলে আঙ্কেলের কথা মতো হবে, বলিস মিরাজ? ওকে বাবা, যেটা বলবে সেটা হবে। কিন্তু ওই শয়তান দুইটা কই, এখনো আসলো না কেন? বাবা ওরা মনে হয় ঘোরাঘুরি করছে, সময় হলে আসবনি। আমরা বরং এই দিকের কিছু কাজ করি, কেমন? এটা ভালো হবে। এদিকে আমি আর নীলা বিকাল পর্যন্ত ঘোরাঘুরি করে সন্ধ্যার দিকে বাড়ির দিকে রওনা দিলাম। আজ দিনটা আমার স্বপ্নের মতো কাটছে। নিজের প্রিয় মানুষটাকে এভাবে কাছে পাবো আমি জীবনেও ভাবতে পারিনি। আমি চেয়েছিলাম নীলার রাগ দেখিয়ে আমাকে ধমক দিয়ে আমার রাগ ভাঙাবে, কিন্তু রাগ ভাঙালো ঠিক, কিন্তু জোর করে বিয়েও করে নিল। আমি মনে সুখে গাড়ি চালাচ্ছি আর নীলা আমার কাঁধে মাথা দিয়ে আছে। হঠাৎ নীলা বলে উঠলো, আচ্ছা আহমেদ, তুমি আমাকে কতটা ভালোবাসো? একটু দুষ্টুমি করে বললাম, কই ভালোবাসি, আমি তো আপনাকে ভালোবাসি না। একটা ছেলে এতটা অপমান হওয়ার পরেও কিভাবে ভালোবাসে? প্লিজ আমাকে বিশ্বাস করো, আমি এটা করতে চাইনি।
সেটা যাই হোক, আমি তো কষ্ট পেয়েছি। আচ্ছা, আপনার আকাশ নাকি কার সাথে বিয়ের কথা চলছিল না? আরে ধুর, ওইটা তো আমার একটা গার্ড ছিল তোমার মুখ থেকে ভালোবাসি কথাটা বের করার জন্য। আর দেখেন, যেদিন বললাম সেদিন অপমান হলাম। তুমি অনেক কষ্ট পেয়েছো তাই না? আমি একটু অভিমান নিয়ে বললাম, অনেক কষ্ট পেয়েছি। নিজের প্রিয় মানুষের কাছ থেকে অপমান উপহার পাওয়া কতটা কষ্টদায়ক সেটা একমাত্র যে পায় সেই বোঝে। ওলে বাবুলে, আমার জামাইটা অনেক কষ্ট পেয়েছো তাই না? চিন্তা করিও না, আজ থেকে ভালোবাসা দিব কেমন? এইভাবে দুজন কথা বলতে বলতে আমাদের বাড়ি চলে আসলাম। আমি গাড়ি থেকে নেমে বাড়ির দিকে তাকাতেই নীলা বলল, ওয়াও, কি সুন্দর বাড়ি! এত বড় বাড়ি, এটা তোমাদের? হুম। আচ্ছা, এখানে দাঁড়িয়ে না থেকে আমাকে নিয়ে যাও। আমাকে নিয়ে যাও মানে? নীলা আমার মাথায় আলতো করে হাত দিয়ে থাপ্পড় দিয়ে, আরে গাধা, নতুন বউকে ঘরে কোলে করে নিয়ে যেতে হয়, এটা তুমি জানো না? তোমার মতো আলুর বস্তাকে আমি কোলে নেব, প্রশ্নই আসে না। কি বলি কুত্তা, আমি আলুর বস্তা? এটা বলে আমার সুন্দর চুল ধরে টানতে লাগলো। আমি আলুর বস্তা তাই না? ওই আলুর বস্তা তোর 14 গোষ্ঠীর আলুর বস্তা। নীলা কি করছো? ছাড়াও, আমার ব্যথা পাচ্ছি তো। ব্যথা পাওয়ার জন্যই ধরছি। এটা বলে আমার চুল ছেড়ে দিয়ে নীলা আবার বলল, আমি এখান থেকে এক পাও দিব না যতক্ষণ না 20 বার কান ধরে উঠবোস করবি। কি কান ধরে উঠবস? এটা কখনো সম্ভব না। তাহলে আমি তোর বাসায় যাব না। না গেলেই নাই, আমি যাই কেমন? হুম, যাও। আর আমি আব্বুকে কল দিয়ে বলবো আপনার ছেলে আমাকে জোর করে বিয়ে করে এখন অস্বীকার করছে, তাই বাড়িতে নিয়ে যাচ্ছে না। ও বাবা, কি মিথ্যা কথা! জোর করে তুমি আমাকে বিয়ে করছো? আমি না। সেটা বাবা তো আর জানে না। তাই তো। এখন যদি এই কথা বলি তখন তোমার কি হবে একটু ভাবো। তাই বলছি, সুন্দর করে কান ধরে উঠবোস করে তারপর আমাকে নিয়ে যাও। দেখো, এখন কেউ নেই, এটাই সুযোগ। আল্লাহ, এই কোন মেয়ের পাল্লাতে পড়লাম? যে মেয়ে গলায় ঝুলছে, কিছু বলতে গেলে রাগ দেখায়, আর কিছু বলতে গেলে ব্ল্যাকমেল করে। এই মেয়ে আমার জীবন টানা টানা করবো। মনে মনেই বললাম, কি হলো? আমি কিন্তু ফোন দিতেছি। না না, তা আর লাগবে। তারপর আশেপাশে তাকিয়ে নিজের ইচ্ছে না থাকার পরেও কান ধরে উঠবস করতে লাগলাম। এভাবে 5-6 বার উঠবস করতে নীলা হাসতে হাসতে বলে উঠলো, পাগল একটা, আর লাগবে না, উঠবোস করতেও অনেক হয়েছে, এখন আমাকে নিয়ে চলো। আর আমি তার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছি। কি সুন্দর তার হাসি, কি মায়াবী মুখটা, দেখলে মন জুড়ে যায়। এইভাবে তাকিয়ে থাকবে নাকি নিয়ে যাবে আমাকে? নীলার কথায় ভাবনা থেকে ফিরে এসে বললাম, নিয়ে যাচ্ছি। এটা বলে নীলাকে কোলে তুলে নিলাম। আর নীলা তার 2 হাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরলো। তারপর অনেক কষ্ট করে আলুর বস্তা তখন নীলাকে বাসার দরজার সামনে নিয়ে এসে নামিয়ে দিলাম। তারপর বাসায় ঢুকতে দেখি সবাই একসাথে সোফায় বসে আড্ডা দিচ্ছি। নীলার বাবা মা, আমার পরিবারের সবাই। আম্মু, তোমার গুণদার পোলা আকাম করে আইছে। এটা বলতেই আম্মু নিহালের দিকে রাগি চোখে তাকাতেই নিহাল চুপ করে রইলো। আর বাকি সবাই নবহালের কথায় মুচকি মুচকি হাসতেছিল। তারপর আম্মু নীলের কাছে গিয়ে তাকে ধরে সোফাতে বসলো। আর আমি সেখানে দাঁড়িয়ে না থেকে নিজের রুমে গিয়ে ফ্রেশ হলাম। তারপর ছাদে গিয়ে ফোন টিপতে লাগলাম। এদিকে সবাই নীলাকে পেয়ে অনেক খুশি। সবাই ঠিক করছে নীলা আজ থেকে আমাদের এখানেই থাকবে এবং 2 দিন পর একটা বড় করে অনুষ্ঠান করবে। আব্বু আর তার বন্ধু রুমে বসে আড্ডা দিচ্ছে। আম্মু আর নীলার মা রান্না করে রান্না করছে। আর নিহাল আর নীলা আমার রুমে বসে আড্ডা দিচ্ছে। হঠাৎ নিহাল বলে উঠলো, আচ্ছা ভাবি, তোমার কোনো বোন নাই? না মানে তোমার আব্বু আম্মু আসলো, অন্য কেউ আসলো না যে? একটু হাসি দিয়ে বলল, কি দেবজি, আমার বোন দিয়ে কি করবা? এ মানে আমার ভাই তো বিয়ে করে নিছে, বাকি তো আমি। তোমার যদি কোনো বোন থাকে, 2 জন এক বাড়িতে, বুঝতে পারছো? ওরে হারামি, তাহলে এই তোমার মনে? কিন্তু তোমার জন্য অনেক দুঃখ লাগছে। আমার তো বোন নাই, যদি থাকতো তাহলে দেখা যেত। আচ্ছা, সমস্যা নাই। তারপর তারা দেবর ভাবি মিলে গল্প করতে লাগলো। এদিকে আমি আমার লোক রানাকে কল দিয়ে বললাম, কিরে পরিস্থিতি কেমন? ভাই ভালো না। মন্ত্রী তার 2 ছেলেকে হারিয়ে প্রাণ পাগল। যে কোনো টাইমে এসকে সাথে মিলে কিছু একটা করতে পারে।
তোর সাবধানে কাজ কর। আমাদের দরকার এসকে কি, তাকে এখনো কেউ চেনে না। আচ্ছা ভাই, এত কিছু না করে মন্ত্রীর সালারে তুলে নিয়ে আসলে কেমন হয়? তার কাছ থেকে সব জেনে নিব। আরে না ভাই, মন্ত্রী এখনো পাওয়ারে আছে। এটা বলা যতটা সহজ ততটা কঠিন। সময় হলে সব করো, আগে এসকের খোঁজ লাগা। ওকে ভাই। আরো কিছুক্ষণ ছাদে থেকে নিচে নামলাম। রাতে খাবার খরচা, সবাই মিলে খাবার খাওয়া শেষ করে যখন উপরে যাবো তার আগে দাদু বলে উঠলো, আহমদ, উপরে না গিয়ে সোফায় গিয়ে বস, কতক্ষণ আড্ডা দেব। দাদা নাতি অনেক দিন হয় গেল আড্ডা দেয় না। ওকে দাদু। তারপর আমি সোফায় বসে টিভি দেখতেছি আর দাদু খাবার খাচ্ছে। তারপর সবাই খাওয়া দাওয়া শেষ হলো। নিহাল, আঙ্কেল, আমি, দাদু, বাবা সোফায় বসে আড্ডা দিতে বসলাম। আর আম্মু আন্টি নীলাকে উপরে নিয়ে গেল। তা দাদু ভাই, আমরা তো বলছিলাম তোমাকে বিয়ে করাবো, তারপরেও কেন এই কাজ করলা? আরে দাদু, এটা কি আমি নিজের ইচ্ছেতে করছি? আমি তো চাইছিলাম তোমাদের জানাবো, তারপর তোমাদের মত নিয়ে বিয়ে করব। তাহলে এই কাজ করলি কেন? তারপরে একে একে সব বলতে লাগলাম। না, আমি যে অফিসার নাইমকে মারছি সেটা বলিনি। আমার কথা শুনে সবাই হাসতে লাগলো। এবার আমার ভাইকে টাইট দেওয়ার মতো একটা ভালো ভাবে আইছে। তুই ঠিক বলছিস। আচ্ছা আহমদ, অফিসে কখন জয়েন করবা? যখন আপনি বলবেন। আচ্ছা ঠিক আছে, এইবার কিছুটা চিন্তা মুক্ত হলাম। কেন, কি হয়েছে? তুমি জানো না দাদু ভাই, তোমার আব্বু যাওয়ার পরে 2 বছর ভালোভাবে কোম্পানি চালাতে পারলেও পরে কি হলো জানি না, কোম্পানির শেয়ার ডাউন হয়ে যাচ্ছে। আমাদের কোম্পানি আগে ছিল 1 নাম্বার আর এখন 30 নাম্বারে। আচ্ছা, এখন 1 নাম্বারে কে আছে? আর কোম্পানি, কিন্তু এই কোম্পানি আগে আমাদের নিচে ছিল। আমাদেরটা ডাউন হওয়াতে 1 নাম্বার চলে গেছে, এখন সেই আগের অবস্থানে আছে। ও, ওটা তো অনেক বড় কোম্পানি। আচ্ছা, ওই কোম্পানির মালিকের সাথে কখনো কথা হয়েছে? না, এই কোম্পানির অনারকেও দেখিনি। ও আচ্ছা দাদু, বাবাকে বাড়ি থেকে বের কেন করা হয়েছে এটা কিন্তু বাবা আমাকে বলে। অনেক জানতে চেয়েছিলাম। দাদু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমি বলছি। তারপর দাদু বলতে শুরু করলো,